জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশ ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আওয়ামী লীগের সাবেক খাদ্য ও আইনমন্ত্রী কামরুল ইসলামকে রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। এই মুহূর্তে তাকে নেওয়া হয়েছে ডিবি কার্যালয়, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাব্বি হোসেন। রাব্বি, তার বিরুদ্ধে জুলাই আগস্টের গণহত্যা মামলার আসামি সে, এছাড়াও কেরানীগঞ্জের একাধিক থানায় মামলার আসামি সে, তাকে কি কালই আদালতে তোলা হবে কিংবা কি আছে তথ্য আপনার কাছে সবশেষ জানতে চাই রাব্বি। সিফাত, উত্তরা থেকে কিছুক্ষণ আগে গ্রেপ্তার করা হয়েছে সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামকে। তাকে ইতিমধ্যে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। তার বিরুদ্ধে ছাত্র জনতা হত্যাকাণ্ডের দায়ে কামরাঙ্গীরচর, যাত্রাবাড়ি, চকবাজার ছাড়াও বিভিন্ন থানার একাধিক মামলায় তিনি আসামি, এজাহার নামেও আসামি দেখেছি। এছাড়া তিনি গণহত্যার দায়ে ট্রাইব্যুনালে দায়ের করা অভিযোগের মামলায় কিন্তু তিনি আসামি, আমরা এমনটাই নাম দেখেছি এই সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের। তাকে কালকে ঢাকার আদালতে তোলা হবে বলে আমাদেরকে জানিয়েছেন ডিবির পক্ষ থেকে। তবে তাকে কোন মামলায়, স্পেসিফিক আসলে কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে বা গ্রেপ্তার দেখানো হবে, এই বিষয়টা এখন পর্যন্ত আমাদেরকে আসলে পুলিশের পক্ষ থেকে আসলে জানানো হয়নি। তবে যেহেতু তার নামে একাধিক মামলা রয়েছে, তিনি গণহত্যার একটি আসামি, সেক্ষেত্রে আগামীকালকে তোলা যখন হবে তখন আসলে পুলিশের পক্ষ থেকে আমাদেরকে পরবর্তীতে জানাবেন যে আসলে কোন মামলায় তিনি আসলে গ্রেপ্তার করা হয়েছে বা তাকে আসলে কোনো রিমান্ড চাওয়া হয় কিনা কালকে আদালতে তুলে, বা তাকে অন্য কোন বিষয়গুলো আসলে বলে থাকেন সেই বিষয়গুলি পরবর্তীতে জানা যাবে। তবে এখন পর্যন্ত তাকে আসলে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। এবং এছাড়া আমরা দেখেছি যে এই যে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে পতন হওয়া শেখ হাসিনা সরকারের বিভিন্ন দপ্তরের আমলা, মন্ত্রী, এমপিদের নামে একাধিক মামলা হয়েছে এবং অনেকে কিন্তু এখনও পলাতক রয়েছেন, অনেকে পলাতক থাকা অবস্থায় গ্রেপ্তার হয়েছেন। সবশেষ তিনি আজকে শেখ হাসিনা সরকারের আমলের একজন মন্ত্রী, সাবেক মন্ত্রী, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, তিনি আজকে কিছুক্ষণ আগে উত্তরার 12 নম্বর সেক্টর থেকে তিনি গ্রেপ্তার হয়েছেন এবং তার বিরুদ্ধে যেহেতু একাধিক মামলা রয়েছে, তিনি কোথায় এজাহার নামেও আসামি দেখেছি। এছাড়া সবচেয়ে বড় যে এখানে তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে গণহত্যার দায়ে যে অভিযোগ রয়েছে বা মামলা রয়েছে, সে মামলায় তিনি কিন্তু তার নাম রয়েছে এবং তাকে গ্রেপ্তারি পরোয়ানা যে ছিল সে বিষয়ে কিন্তু তার নাম আর উল্লেখ করা হয়েছিল এর আগেও, যার কারণে তার প্রতি এক ধরনের পুলিশের এই যে গ্রেপ্তার যে অভিযান, সে অভিযানে তিনি এতদিন আত্মগোপনেই ছিলেন। সে অভিযানে একের পর এক যেহেতু তারা আসলে গ্রেপ্তার হচ্ছেন, তারা ধরা পড়ছেন, সবশেষ তিনি আসলে উত্তরা থেকে গ্রেপ্তার হয়েছেন এবং তাকে আগামীকালকে ঢাকার আদালতে তোলা হবে। তবে তার বিষয়ে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বা কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখায় বা কতদিনের রিমান্ড চায় বা রিমান্ড চাইবে কিনা, সে বিষয়টি পরবর্তীতে আসলে জানা যাবে। এই ছিল আমার কাছে সবশেষ খবর। সাবেক মন্ত্রী কামরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে সেই বিষয়ে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী রাব্বি হোসেন। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত হওয়া 44তম বিসিএস-এর ৩,৯৩০ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা বাতিল করেছে সরকারি কর্ম কমিশন পিএসসি। তাদের পুনরায় মৌখিক পরীক্ষা নেওয়া হবে। সোমবার সন্ধ্যায় পিএসসি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। সম্প্রতি চলমান ক্যাডার ও নন ক্যাডার পরীক্ষা নিয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সভা অনুষ্ঠিত হয়, সেখানে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পিএসসি জানায় 44তম বিসিএস-এর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ 11,732 জন প্রার্থীর মধ্যে 3,930 জন প্রার্থীর মৌখিক পরীক্ষা গেল 18 জুলাই অনুষ্ঠিত হয়। সরকার পতনের পর 25 আগস্ট বাকি মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়। পরে গত 8 অক্টোবর তৎকালীন কমিশন পদত্যাগ করে নতুন কমিশনের প্রথম সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া পিএসসির সভায় সিদ্ধান্ত নেওয়া হয় 45তম বিসিএস-এর খাতা পুনরায় দেখা হবে এবং 46তম বিসিএস-এর প্রিলিমিনারি পরীক্ষার ফল পুনরায় করা হবে। জুলাই আগস্টের গণহত্যা মামলায় আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রীসহ 13 আসামিকে গ্রেপ্তার দেখিয়ে
কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরবর্তী শুনানি 17 ডিসেম্বর। 1 মাসের মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে মামলার তদন্ত শেষ করার নির্দেশও দেওয়া হয়েছে। এদিন সোমবার সকালে 10টার দিকে প্রথমবারের মতো দেশের বিভিন্ন কারাগার থেকে আসামিদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়। একে একে আদালতে হাজির করা হয় গোলাম দস্তগীর গাজী, আনিসুল হক, সালমান এফ রহমান, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু সহ 13 আসামিকে। অন্য এক মামলায় রিমান্ডে থাকা সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাককে ট্রাইব্যুনালে হাজির করা হয়নি। পরে ট্রাইব্যুনালের আসামিদের অপরাধ নামা তুলে ধরেন চিফ প্রসিকিউটর। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলেও ট্রাইব্যুনালকে অবহিত করেন প্রসিকিউটর। জাতির আকাঙ্ক্ষাকে দমন করে গণহত্যা চালিয়ে মানবতা বিরোধী অপরাধ করে ক্ষমতায় যে চিরদিন থাকা যায় না এবং বিচারের মুখোমুখি হতে হয়, আজকের দিনে এই আদালতের দৃশ্য দেখে ভবিষ্যতে বাংলাদেশের যারা স্বৈরাচারী হওয়ার স্বপ্ন দেখেন তারা যদি শিক্ষা গ্রহণ করেন, সেটা আজকের দিনের জন্য একটা বড় লেসন হবে বলে আমরা মনে করি। আজকে আদালতে আমরা এই অপরাধ সংগঠনের পেছনের যে পটভূমি আছে সেটা ব্যাখ্যা করেছি কিভাবে 2009 সাল থেকে ক্রমান্বয়ে একটা রাষ্ট্রযন্ত্রকে ক্রমান্বয়ে ব্যবহারের মাধ্যমে সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে রাজনীতিকরণ, দলীয়করণ, পারিবারিকীকরণের মাধ্যমে একটা নিপীড়ক সংস্থায় পরিণত করেছিল। অন্তর্বর্তী সরকারের মেয়াদ 4 বছরের কম হবে, তবে রাজনৈতিক দলগুলো সংস্কারকে গুরুত্ব না দিয়ে নির্বাচন চাইলে আরও আগে নির্বাচন আয়োজন করা যেতে পারে। সেক্ষেত্রে মেয়াদ আরও কম হতে পারে। সম্প্রতি আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলনের ফাঁকে আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে এই কথা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। We are not his perpetual government. With a regular government is for 5 years, for example. That's about it. Or the new constitution may say 4 years, probably, because people want to move faster time of the. So it should be under 4 years, that's for sure. It may be less. So it's all question of what people want. The population, the political parties want. If political parties say, forget about it, give the election, let's do it, we'll do it. এদিকে অন্তর্বর্তী সরকার 4 বছর ক্ষমতায় থাকবে এমন কথা বলেনি প্রধান উপদেষ্টা। আল জাজিরা দেয়া তার বক্তব্য কিছু গণমাধ্যম ভুলভাবে উপস্থাপন করছে বলে দাবি করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সোমবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস উইংয়ের ব্রিফিংয়ে কথা বলেন তিনি। ভালো মতো জিনিসটা না শুনে অনেকে হেডলাইন দিয়ে দিচ্ছে। আমার কথা আপনারা একটু শুনেন। তারপর বলছে যে 4 বছর কম, তারপরে কোশ্চেনটা উনি বলছে যে আরো আপনি দেখেন না পুরোটা ক্লিয়ার করা হচ্ছে। এখানে 4 বছরের কথা কিন্তু বলা হয়নি। হ্যাঁ, এটাও 4 বছরের রেফারেন্সটা আসছে। আপনি জানেন কিছুদিন আগে কনস্টিটিউশন কারো ডিমান্ড ছিল যে পার্লামেন্টটা 4 বছর হোক, ঠিক না? সেই আলোকে একটা গভর্নমেন্টের ক্ষেত্রে এটা আসছে, নট টু দ্য ইন্টারিম গভর্নমেন্ট। মানুষের নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যমূল্য যেটা দরকার হয় প্রতিদিন, সেটার দাম কতটা কমাবে। আপনারা দেখেছেন আমাদের রেকর্ডের কারণে ডিমের দাম কমেছে, অন্যান্য দামও আমরা যেটা মনিটর করছি সবই নিম্নমুখী। তা আমরা এই বছর আমাদের চেষ্টা কিন্তু অন্ত নেই। আর আজকে আমরা দেখলাম যে একটা দুটো পত্রিকায় এসে যে আলুর দাম 400 টাকা, এমন একটা ইমপ্রেশন দিচ্ছে যে মানে আলুর মেন আলুটার দামই 400 টাকা। খুবই একটা খণ্ডিত চিত্র এবং খুবই একটা মিসলিডিং একটা রিপোর্ট। বিএনপি সরকার গঠন করলে শহীদদের নামে স্থানীয় বিভিন্ন স্থাপনার নামকরণ করা হবে বলে জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, দেশ সংস্কারে অন্তর্বর্তী সরকারের 4 বছর সময় লাগবে এটা বিএনপি মনে করে না। অন্তর্বর্তী সরকারের মধ্যে কোথাও কোনো ঘাপলা আছে কিনা সেটা দেখা হবে বলেও জানান তারেক রহমান। বিএনপি সরকার গঠনে সক্ষম হলে যারা শহীদ হয়েছেন তাদের নাম যাতে হারিয়ে না যায়, সেজন্য রাষ্ট্রীয় যে সকল প্রতিষ্ঠান বিভিন্ন এলাকায়, সেটি থানা পর্যায়ে হোক, জেলা পর্যায়ে হোক, বিভাগ পর্যায়ে হোক, ঢাকা শহরে হোক, বিভিন্ন স্থানে এই শহীদদের নামে সেই প্রতিষ্ঠানগুলো নামকরণ করার একটি প্রস্তাবনা আমাদের রয়েছে, ইচ্ছা আমাদের রয়েছে।
অন্তর্বর্তী সরকারের মেয়াদ দীর্ঘায়িত হলে সংকট বাড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, জাতির মঙ্গলের জন্য দ্রুত নির্বাচন দরকার। জাতীয় প্রেস ক্লাবে মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনায় ফখরুল বলেন, প্রধান উপদেষ্টার কথায় বিএনপি আশাহত হয়েছে, কারণ তারা নির্বাচনী রোডম্যাপ আশা করেছিলেন। একজন ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। আমরা বলেছি 21 দফায়, আমরা বলেছি পার্লামেন্ট দ্বিকক্ষ বিশিষ্ট হতে হবে। যারা ঘুষ খায় প্রশাসনে তাদেরকে দূর করতে হবে, এরাই ধ্বংস করে। যারা ঘুষ খায় রাজনীতিবিদ, তাদের রাজনীতি করার সুযোগ দেওয়া যাবে না। পরিষ্কার কথা, এগুলো না করতে পারলে আমার সমাজ পরিবর্তন হবে না, রাজনীতি পরিবর্তন হবে না। যত এনোমালিসগুলো আছে সেই এনোমালিসগুলো আমাদের ঠিক হবে না। বাংলাদেশের ব্যাপারে কূটনৈতিক এবং রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে বড় পরাজয় ঘটেছে ভারতের। তারপরেও দেশটি নানাভাবে এখনো পতিত ফ্যাসিস্টের পক্ষ নিচ্ছে বলে অভিযোগ করেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে আরও বলেন, অন্তর্বর্তী সরকারের 100 দিনের কার্যক্রমে কিছু অসন্তোষ থাকলেও সামগ্রিকভাবে হতাশ নয় টিআইবি। ভারত তাদের ইতিহাসে সবচেয়ে বড় রাজনৈতিক, ডিপ্লোম্যাটিক এবং স্ট্র্যাটেজিক পরাজয়ে স্বীকার করতে দিতে পারছে না। তাদের সেই সৎ সাহস নাই যে তারা যে রাজনৈতিকভাবে, ডিপ্লোম্যাটিকভাবে, কূটনৈতিকভাবে এবং স্ট্র্যাটেজিক দৃষ্টিভঙ্গি থেকে তাদের ইতিহাসে সবচেয়ে বড় পরাজয় হয়েছে, সেটা তারা স্বীকার করে নিতে পারছে না। যে কারণে তাদের মধ্যে এক ধরনের বাংলাদেশের প্রতি যে ধরনের ইতিবাচক, এই পরিবর্তনের জন্য এই ধরনের ইতিবাচক ভূমিকা প্রত্যাশা ছিল, ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রত্যাশা ছিল, সেটা কিন্তু তারা করতে পারছে না। তারা এখনো পর্যন্ত ওই কর্তৃত্ববাদের সমর্থনের দৃষ্টিভঙ্গি থেকেই বাংলাদেশকে দেখছে। নতুন করে আরও একটি সংস্কার কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার। এ নিয়ে মোট 11টি কমিশন গঠিত হলো। সবশেষ গঠিত স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান করা হয়েছে স্থানীয় সরকার বিশেষজ্ঞ ডক্টর তোফায়েল আহমেদকে। এছাড়া স্বাস্থ্য, গণমাধ্যম, নারী ও শ্রমিক অধিকার, এই 4টি সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করেছে সরকার। সোমবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এসব তথ্য জানানো হয়। কমিশনগুলোতে নাগরিক সমাজের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্টজনদের যুক্ত করা হয়েছে। এর মধ্যে গণমাধ্যম সংস্কার কমিশনে 11 জন, শ্রম সংস্কার কমিশনে 9 জন, স্বাস্থ্য খাত সংস্কার কমিশনে 12 জন, নারী বিষয়ক সংস্কার কমিশনে 10 জন এবং স্থানীয় সরকার সংস্কার কমিশনে 7 জন সদস্য আপাতত যুক্ত করা হয়েছে। পরবর্তীতে কমিশনগুলো চাইলে আরও নতুন সদস্য যুক্ত করতে পারবে। সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে মঙ্গলবার থেকে ক্লোজড ডাউন কর্মসূচির ঘোষণা দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। সোমবার রাত 9টার দিকে শিক্ষার্থীরা প্রেস ব্রিফিংয়ের দিনের কর্মসূচি সমাপ্ত করে নতুন কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। প্রেস ব্রিফিংয়ের শুরুতে এই কর্মসূচির আওতায় রেলপথ অবরোধ থাকার ঘোষণা দিলেও জনদুর্ভোগ এড়াতে রেলপথ অবরোধ থেকে সরে আসে শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা তিতুমির কলেজের গেট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে বলেন, তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের বিষয়ে মঙ্গলবার সরকারের সঙ্গে বৈঠক রয়েছে। প্রেস ব্রিফিংয়ে আরও বলেন, বৈঠকের সময় শিক্ষার্থীরা কলেজ গেটে কর্মসূচি পালন করবে, আর দাবি পূরণ না হলে রেলপথ অবরোধ সহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। আমাদের পরবর্তী যে কর্মসূচি, আমরা এই মর্মে সিদ্ধান্ত নিয়েছি যে যেহেতু তারা আমাদের সঙ্গে 9-6 খেলা শুরু করেছেন, মূলা ঝোলানো শুরু করেছেন, তাই আমরা আর মূলা খেতে রাজি না। আমাদের এই তিতুমির কলেজ ক্যাম্পাসে আগামীকাল থেকে অনির্দিষ্টকালের জন্য কোনো ধরনের পাঠদান এবং পরীক্ষা কার্যক্রম চলমান। জনদুর্ভোগ এড়াতে আমরা আগামীকাল আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি শ্রদ্ধা রেখে, দেশের প্রতি শ্রদ্ধা রেখে আমরা রেলপথ অবরোধ করছি না। আমরা মহাখালীতে অবস্থান নিচ্ছি না, তিতুমির ক্যাম্পাস গেটে অবস্থান নেব এবং সিদ্ধান্তের অপেক্ষায় থাকব। চূড়ান্ত সিদ্ধান্ত যদি না আসে তাহলে আমাদের পূর্ব ঘোষিত জায়গায় আমরা ফেরত যাব। এখন যার দিকে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরে। বিরতির পর ফিরে এলাম। আপনারা দেখছেন এখন চারদিক। ইসলামী ব্যাংকের 80% ঋণ এস আলম নিয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর
আহসানিজ মনসুর। এ সময় ব্যাংকটিতে স্বতন্ত্র চেয়ারম্যান ওবায়দুল্লাহ আল মাসুদ জানান, এস আলমের 16 কোটি শেয়ার বিক্রি করে 10,000 কোটি টাকা পুনরুদ্ধার করা হবে। নতুন শেয়ার ইস্যু করে আরও 10,000 কোটি টাকা সংগ্রহ করা হবে। 80% লেন্ডিং তারাই বিভিন্ন নামে, ডাইরেক্টলি ইনডাইরেক্টলি। তো এটার যে একটা বিশাল ক্ষতি, সেটা তো একদিনে কাটিয়ে ওঠা সম্ভব না। তারা যে এলসি খুলেছিল সেই বিলগুলো একটু আগে আপনারা দেখেছেন, সেগুলো কিন্তু আমরা পেমেন্ট করে দিয়েছি। তো পেমেন্টগুলো সে তো পেমেন্ট করেনি, তাহলে এটা তো আমাদের একটা গ্যাপ ক্রিয়েট হয়েছে প্রায় 20,000 কোটি টাকার মতো। এই 20,000 কোটির মধ্যে এসালাম এবং রিলেটেড গ্রুপের লোন হলো শেয়ার হচ্ছে 1600 কোটি রিলেটেড। এটা আমরা মামলা করে এই শেয়ারগুলি বিক্রির উদ্যোগ নেব। এস আলম গ্রুপ ও তার সহযোগীদের হাজার হাজার কোটি টাকার আত্মসাতের অভিযোগ অনুসন্ধানে এবার বাংলাদেশ ব্যাংকের 47 কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন। এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বরাবর তলব করা চিঠিতে তাদেরকে আগামী 20, 24, 25 নভেম্বর দুদকে হাজির হতে বলা হয়েছে। চিঠিতে কর্মকর্তাদের হাজির হওয়ার পাশাপাশি তাদের পরিচয়পত্র ও পাসপোর্টের সত্যায়িত ফটোকপি নিয়ে আসতে বলা হয়েছে। এছাড়া চিঠিতে ইসলামী ব্যাংক বাংলাদেশের চাকতাই শাখার গ্রাহক মেসার্স মুরাদ এন্টারপ্রাইজ, জুবিলি রোড শাখার গ্রাহক ইউনাইটেড সুপার ট্রেডার্স, খাতুনগঞ্জ শাখার গ্রাহক সেঞ্চুরি ফুড প্রোডাক্টস নামীয় ঋণ পরিদর্শন ও মনিটরিং সংক্রান্ত কর্মকর্তা ভূমিকার বিষয়ে বিস্তারিত তথ্য সহ হাজির হতে বলা হয়েছে। এর আগে এস আলমের ঋণ জালিয়াতির ঘটনায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের 23 ঊর্ধ্বতন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল সংস্থাটি। অর্থনৈতিক উন্নতিতে বেসরকারি খাতে বিনিয়োগ জরুরি এবং বিনিয়োগের ভালো সঙ্গী হিসেবে চীনকে আখ্যায়িত করে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, কোরিয়ান ইকোনমিক জোনের মাধ্যমে অর্থনীতির নতুন দ্বার উন্মোচিত হবে। সোমবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে 22তম বাংলাদেশ বিজনেস এক্সেলেন্স অ্যাওয়ার্ডস 2024 অনুষ্ঠানে এই কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। Economic developments can truly come only through private sector investments and private sector activities. And we are happy to note that in our country, the private sector has done very well so far. China is a country very important for any country in the world. এবার মহান বিজয় দিবস উদযাপনে নিরাপত্তার কোনো ঝুঁকি হবে না। বরাবরের মতো এবারও সুষ্ঠুভাবে জাতীয় দিবস পালিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ সহ সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। সভায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সার্বিক আলোচনা হয়। সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জাতীয় পতাকার নকশায় যেন কোনো ব্যত্যয় না ঘটে সেজন্য নির্দেশনা দেওয়া হয়েছে। বাংলাদেশে আসা পাকিস্তানি পণ্যবাহী জাহাজ নিয়ে ভারতীয় গণমাধ্যম ভুল তথ্য দিচ্ছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। ট্রাফিকটা ভালোভাবে থাকে যেন সবাই যেমন যেতে পারে, এই জন্য ব্যবস্থা করা। তারপরে আমাদের ক্ষেত্রে মেইন একটা আলোচনা হচ্ছে আমাদের সব জায়গায় যে জাতীয় পতাকাটা উত্তোলন করব, এই পতাকার যে রং অনেক সময় দেখেন এক এক জায়গায় এক এক রঙের করে ফেলে, এইটা যেন না হয়, একই রঙের যেন হয়। এবং আমাদের যে স্ট্যান্ডার্ড সরকারি ইসে থেকে দেওয়া ওইটা হয়। তারপরে যে আমাদের আলোকসজ্জাটা, এটা যেন খুব ভালোভাবে আলোকসজ্জা হয়, এই ব্যাপারেও আলোচনা হয়েছে। এখানে কোনো ধরনের সিকিউরিটি থ্রেট না আল্লাহ দিলে, কোনো ধরনের সিকিউরিটি থ্রেট নেই। বিকল্প পরিবেশ বান্ধব জ্বালানি উৎপাদনে সক্ষম বিদেশি বিনিয়োগকারীদের 34 কোম্পানির উৎপাদন বন্ধ করা সরকারের ভুল সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। দলটির কেন্দ্রীয় কার্যালয়ে নবায়নযোগ্য জ্বালানি খাত নিয়ে অন্তর্বর্তী সরকারের করণীয় বিষয়ে সংবাদ সম্মেলনে ব্যারিস্টার ফুয়াদ বিদেশি কোম্পানিগুলোর বিদ্যুৎ উৎপাদনে ফেরাসহ নবায়নযোগ্য জ্বালানি খাতে 10 দফা দাবি প্রস্তাব করেন। প্রায় 700 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম কোম্পানি বন্ধ করে বিদেশি বিনিয়োগের দায় থেকে মুক্তি পাবে না উল্লেখ করে বলেন, সরকারের অন্যায্য এই সিদ্ধান্তে বিদেশি বিনিয়োগকারীরা নিরুৎসাহিত হবে। এ সময় তিনি কুইক রেন্টাল বিদ্যুৎ উৎপাদনের সমালোচনা করে বলেন, ক্ষমতায় পট পরিবর্তন করে সামনে রেখে নবায়নযোগ্য জ্বালানি খাতকে ধ্বংসের সুযোগ নাই। নবায়নযোগ্য জ্বালানি আমাদের প্রাণ, প্রকৃতি, পরিবেশ এবং আমাদের টাকা, দেশের টাকা দেশে রাখবার একমাত্র উপায়। অতএব সেটার ব্যাপারে কোনো রকম ধানাই ফানাই না করে আল্লাহর ওয়াস্তে এই কাজগুলোকে ইমিডিয়েটলি স্টার্ট করবার ব্যবস্থা করেন। তাদের যে স্টেক হোল্ডার আছে, নবায়নযোগ্য জ্বালানির যে সমিতি আছে,
এই ব্যবসায়ীদের সাথে বসেন, বিদেশি বিনিয়োগকারীদের সাথে বসেন, তাদেরকে আস্থায় ফিরায় নিয়ে আসেন, যেন তারা আরও বিনিয়োগ বাংলাদেশে ফিরায় নিয়ে আসে। এটাই হচ্ছে আগামী দিনের বাংলাদেশের বিদ্যুৎ জ্বালানি খাতের ভবিষ্যৎ। এখনও ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। রাজধানীর একটি হোটেলে ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির সঙ্গে প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই কথা বলেন। সভায় বক্তব্যের শুরুতে ক্রীড়াবিদ আমিনুল হক বলেন, কর্তৃত্ববাদী আওয়ামী সরকার বিএনপির অসংখ্য নেতাকর্মী গুম খুন করেছে। বিগত সময় কোনো সংবাদ প্রচার হবে আর কোনটি হবে না তা নির্ধারণ করে দিত ফ্যাসিস্ট সরকার। এ সময় তিনি বলেন, সঠিক তথ্য জাতির সামনে তুলে ধরতে হবে গণমাধ্যমকেই। তিনি বলেন, জনগণের জন্য বিএনপির রাজনীতি করে। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উত্তর বিএনপি নবগঠিত কমিটির সদস্য সচিব মোস্তফা জামান সহ দলের নেতাকর্মীরা। একজন সহযোদ্ধা হিসেবে আমরা এই অপরাজনীতি বাংলাদেশে আর দেখতে চাই না। আমরা চাই এই যে স্বাধীন বাংলাদেশ হয়েছে, নতুনভাবে স্বৈরাচার মুক্ত হয়েছে, সেই স্বৈরাচার মুক্ত বাংলাদেশে আমরা চাই যে সুস্থ ধারার রাজনৈতিক পরিবেশ তৈরি হোক, যে সত্য এবং বস্তুনিষ্ঠ যে তথ্য আপনারা উপস্থাপন করবেন জাতির কাছে, সেই জাতি যাতে সঠিক তথ্যটি জানতে পারে। অনেকেই জনমুখী না হয়ে ক্ষমতামুখী হচ্ছেন বলে অভিযোগ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি। বিকেলে সিনেটের ছাত্র সমাবেশে অংশ নিয়ে তিনি কথা বলেন। একই অনুষ্ঠানে অংশ নিয়ে আরেক সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বলেছেন, তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে। এদিন বিকেলে সিলেট জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় কেন্দ্রীয় নেতারা। এ সময় সংগঠনের সদস্য সচিব আরিফ সোহেল বলেন, চূড়ান্ত লড়াই এখনও শেষ হয়নি। সকল অপশক্তিকে বিতাড়িত করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা। ছাত্র জনতার চাহিদা অনুসারেই সরকারকে দায়িত্ব পালন করতে হবে বলে উল্লেখ করেন তারা। রুখতে পেরেছি। আমাদেরকে এদেশের তরুণরা তাদের অভিভাবকদের কাছ থেকে পরামর্শ নিবে, অভিভাবকদের সাথে আলাপ আলোচনা করবে, কিন্তু জুলাইয়ের গণঅভ্যুত্থানের সামনের সারি থেকে যেভাবে নেতৃত্ব দিয়েছিল তরুণরা, ঠিক আগামীর বাংলাদেশ পুনর্গঠনের নেতৃত্ব দেবে তরুণরাই। আমাদের কাজকে প্রতিজ্ঞা করতে হবে, যেভাবে হোক এই রাষ্ট্রকে আমরা এমন ভাবে সংস্কার করব যেন আমাদের পরবর্তী প্রজন্মকে আর রক্ত ঝরাতে না হয়। ছাত্র জনতার আন্দোলনে গুলিবিদ্ধ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কাজল মিয়াকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে নেওয়া হয়েছে। গত রাত 1টার দিকে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। বৈষম্য বিরোধী আন্দোলনে শুরু থেকেই সক্রিয় ছিলেন কাজল মিয়া। গত 5 আগস্ট যাত্রাবাড়ি এলাকায় আন্দোলনে অংশ নেন তিনি। তখন পুলিশের একটি গুলিতে তার মাথায় এসে লাগে। পরে তাকে উদ্ধার করে নিউরোসায়েন্সের হাসপাতাল ভর্তি করা হয়। গত প্রায় 3 মাস ধরে সেখানে ভর্তি ছিলেন তিনি। এর মধ্যে একাধিকবার তার অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকরা রোবোটিক ফিজিওথেরাপি দেওয়ার পরামর্শ দেন, তবে এই থেরাপির ব্যবস্থা দেশে না থাকায় তাকে থাইল্যান্ডে নেওয়া হয়েছে। এ নিয়ে গণঅভ্যুত্থানে আহত 5 জনকে দেশের বাইরে পাঠানো হলো। স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম বলেছেন, আরও 20 জনকে তুরস্ক, থাইল্যান্ড সহ বিভিন্ন দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে। পাইপলাইনে আরও ধরেন 20-25 জনের মতন আছে যাদেরকে পাঠাইতে হবে। 7 জনকে আমরা তার্কিতে পাঠানোর জন্য ঠিক করেছি। তারা তার্কিতে যাবে তাদের চিকিৎসার জন্য। এর মধ্যে 3 জন আছে চোখের, বাকি 4 জন আছে হলো অর্থোপেডিকের কাজে, সেগুলো তার্কি ট্রিটমেন্টটা হবে। তাদের সাথে আমাদের যোগাযোগ হচ্ছে। তারা আমাদেরকে যেটা বলেছে যে তারা চিকিৎসার খরচ তারা বহন করবে, কিন্তু থাকা খাওয়া এগুলো আমাদের দিতে হবে। 64 লাখ টাকা শুধু এয়ার অ্যাম্বুলেন্সে দিতে হচ্ছে। তারপরে আমাদের প্রথমে একটা ইনিশিয়াল ডিপোজিট আমরা 10 লাখ টাকা দিয়েছি। তারপরে ক্রমান্বয়ে তারা যখন যা বলবে সেটি আমরা পাঠাবো। আমরা বাইরের থেকে নিয়ে আসলাম, আমাদের ডাক্তারদেরও কিন্তু একটা লার্নিং প্রসেস হয়ে গেল। আমাদের যদি কোনো জায়গায় ঘাটতি থাকে, ডাক্তাররা ওই 18 জন তো তখন করে নাই, কাজে এখন নতুন করে করলো। কাজে এখানে আমাদেরও শিকার একটা জায়গা আমি মনে করি। এখন চারদিকে নিচ্ছি আরেকটা বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম। আপনারা দেখছেন এখন চারদিক।
ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আমরা নারী রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের যৌথ উদ্যোগে ব্রেস্ট ক্যান্সার সচেতনতা বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের অডিটোরিয়ামে এই সেমিনার অনুষ্ঠিত হয়। আমরা নারী রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অক্টোবর এবং নভেম্বর মাস জুড়ে বিভিন্ন স্থানে সচেতনতা কার্যক্রম পরিচালনা করছে। প্রয়োজনীয় সংস্করণ শেষে জানুয়ারিতে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়ার কথা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধানচন্দ্র রায় পোদ্দার। এছাড়া নতুন বছরে প্রাথমিক পর্যায়ে পাঠ্যপুস্তকে খুব বেশি সংস্করণ না হলেও উচ্চ মাধ্যমিক পর্যায়ে বেশ কিছু সংস্করণের কথাও জানান উপদেষ্টা। সুনামগঞ্জের দিরাই উপজেলার ফিমেল একাডেমি পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। জানান, দুর্গম হাওরে আবাসিক শিক্ষা ব্যবস্থার পাশাপাশি শিক্ষার মান উন্নয়ন এবং শিক্ষক ও কর্মকর্তার সংকট নিরসনে কাজ চলছে। শিক্ষকদের রাজনীতিতে অংশগ্রহণ দুঃখজনক বলেও মন্তব্য করেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা। নতুন বই সংস্কারের বিষয়ে তো বলেছেন, এনসিটিভি তৈরি করে তারা বলেছেন আমরা জানুয়ারিতেই বই দেব, এটা আমরা বলতে পারি। আর প্রাইমারিতে খুব বেশি পরিবর্তন হবে না, পরিবর্তনগুলো হবে গিয়া আপনার 6 থেকে উপরের শ্রেণীগুলোতে, আমাদের পরিবর্তন খুব সামান্য হবে। রাষ্ট্রের সকল অঙ্গ ভেঙে পড়েছে, তাই ভঙ্গুর অঙ্গ মেরামতের পরেই গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন করা হবে বলে মন্তব্য করেছেন বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন এবং ভূমি মন্ত্রণালয় উপদেষ্টা AFM হাসান আরিফ। ছাত্র জনতার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে গত 15 নভেম্বর নিহত যশোরের বেনাপোলের বড় আছড়া গ্রামের আবদুল্লাহর কবর জিয়ারত শেষে একথা বলেন তিনি। সুস্থ নির্বাচন যেটাকে সংসদ শব্দ ব্যবহার করতে কি ফ্রি, ফেয়ার এবং ইম্পার্শিয়াল, এটা কিন্তু অনেক সুন্দর প্রশ্ন। এবং সেটা করার জন্য আশেপাশে যে ময়লা, যে আবর্জনা, সেই আবর্জনাগুলিকে পরিষ্কার করার পরে যে পরিস্থিতি হবে, তখন যে কোনো নির্বাচন অত্যন্ত সুষ্ঠু হবে এবং সেই দায়িত্ব চলমান। আলু, পেঁয়াজ সহ বিভিন্ন নিত্যপণ্য বেশি দামে বিক্রির অভিযোগে কুমিল্লার অভিযান চালিয়েছে বিশেষ টাস্কফোর্স। এ সময় মূল্য তালিকা ও ক্রয় রসিদ না থাকায় 3 প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। সোমবার সকালে জেলা শহরের নিমসার বাজারে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় পণ্য বিক্রিতে বিভিন্ন অনিয়ম ও অসঙ্গতি উঠে আসে। বিক্রেতারা আলু কেনার রসিদ সংরক্ষণ না করার পাশাপাশি ফোনে পণ্যের মূল্য নির্ধারণ করার প্রভাব পড়ছে খুচরা পর্যায়ে। অভিযানে নেতৃত্ব দেওয়া কর্মকর্তারা জানান, নিমসার পাইকারি বাজারে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে 56 টাকায়, যা খুচরা পর্যায়ে ব্যবসায়ীরা বিক্রি করছেন 80 টাকায়। তবে এসব অনিয়ম দূর করতে ব্যবসায়ীদের সাথে আলোচনার পাশাপাশি জরিমানা করা হয়। বাজার নিয়ন্ত্রণে ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত রাখার কথা জানান টাস্কফোর্সের কর্মকর্তারা। এদিকে আলুর সিন্ডিকেট ভাঙার দাবিতে নোয়াখালী, শরীয়তপুর ও বগুড়ায় মানববন্ধন করেছে বিভিন্ন সংগঠন ও সাধারণ ভোক্তা ও কৃষকরা। এ সময় আলুর বাড়তি দাম কমানোর দাবি জানান তারা। নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন করেন সাধারণ ভোক্তারা। তাদের দাবি সিন্ডিকেট করে আলুর দর বাড়ানো হচ্ছে। এদিকে আলুর দাম নিয়ন্ত্রণে মানববন্ধন করেছে শরীয়তপুরের কনজিউমার্স সোসাইটি। বক্তারা বলেন, অসাধু ব্যবসায়ী, মজুতদার, ব্যাপারী ও কোল্ড স্টোরেজের মালিকদের যোগসাজশে বাড়ছে আলুর দাম। তাই আলু নিয়ে কারসাজি বন্ধে দ্রুত সময়ে পদক্ষেপের দাবি জানান তারা। এছাড়া আলু রোপণের ভরা মৌসুমে বীজ ও আলুর দাম বাড়ার প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন করেছে স্থানীয় কৃষকরা। 9 মাইল এলাকায় ঢাকা রংপুর মহাসড়ক অবরোধ করে মানববন্ধন করেন তারা। বরিশালে অনুষ্ঠিত হয়েছে স্টুডেন্ট প্রজেক্টস এক্সিবিশন। ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজে এই প্রদর্শনীর আয়োজন করা হয়। এদিন প্রদর্শনীতে রাখা হয় শিক্ষার্থীদের নিজ হাতে বানানো বিভিন্ন ধরনের রোবট ও আই পাওয়ার ভয়েস অ্যাসিস্ট্যান্ট রোবট, রেড অ্যালার্ট সিস্টেম, ডিজিটাল ডাস্টবিন, ডিজিটাল টোল প্লাজা, পাওয়ার সাব ডিস্ট্রিবিউশন সহ নানান ধরনের জিনিসপত্র। এক্সিবিশনে অংশগ্রহণ করে ইউনিভার্সিটির সুইসি, ত্রিপলি, সিভিল ও মেকানিক ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা। এতে 300টির বেশি প্রজেক্টের প্রদর্শন করা হয়। এখানে অংশগ্রহণ করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষার্থীরা। এ ধরনের প্রদর্শনী শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী
চিন্তা ভাবনার বিকাশ সাহায্য করবে এবং তাদের ভবিষ্যৎ কর্মজীবনে সফলতার পথ এগিয়ে নিয়ে যাবে বলে মনে করেন বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান। অনেকে অনেক প্রজেক্ট বানাইছে, অনেক ভালো ভালো প্রজেক্ট বানাইছে, সব দেখতে পাচ্ছে, আমাদেরটাও দেখাতে পারছে, এটাই বেনিফিট হচ্ছে আমাদের। বিভিন্ন ক্রিয়েটিভ প্রজেক্ট আমরা করতে পারি, যেরকম আমরা এখানে ভয়েস অ্যাসিস্ট্যান্ট বানিয়েছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে, তো এরকম আমরা আর অনেক প্রজেক্ট করতে পারি। শিক্ষার্থীরা সারা সেমিস্টারে যে প্রজেক্টগুলো তৈরি করে সেগুলো একদিন এই পিভিএল এক্সিবিশনের মাধ্যমে সবাইকে শো করে। দিনব্যাপী নানা আয়োজনে পালিত হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 59তম প্রতিষ্ঠা বার্ষিকী। 1966 সালের এই দিনে যাত্রা শুরু হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের। দিবসটি উপলক্ষে সোমবার সকাল 10টায় বের হয় বর্নার্ডো শোভাযাত্রা। এতে নানান রঙের সাজ পোশাকে যোগ দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। দীর্ঘদিনের শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে অনলাইন ব্যাংকিং সিস্টেম উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি ইয়াহিয়া আখতার। পরে সমাজবিজ্ঞান অনুষদের মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তারা বিশ্ববিদ্যালয় গৌরব গাথা 24-এর বিপ্লব সহ নানা ঐতিহাসিক সময়ে ছাত্রদের ভূমিকা, আগামী দিনের পরিকল্পনা তুলে ধরেন। তবে এবার জুলাই শহীদদের স্মরণে গান, নাচ সহ সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিধি কিছুটা সীমিত করা হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ভয়াবহ আগুনে পুড়ে গেছে মেঘনা গ্রুপের টিস্যু কারখানা। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। ফায়ার সার্ভিস ঢাকা বিভাগের উপপরিচালক সালেহ উদ্দিন জানান, ভোর 5টার দিকে আগুন লাগে, দ্রুত তার পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আশপাশ থেকে তাদের 12টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এ সময় মেঘনা গ্রুপের 2টি ইউনিট নিয়ন্ত্রণের কাজ করে। সকাল 9টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের সূত্রপাতের কারণ সহ বিস্তারিত জানতে তদন্ত কমিটি করা হবে। আগুনের কারখানার ভবনটির এক পাশ ধসে পড়েছে। ভোর 5টা 10 আগুনের সংবাদ পাই। সংবাদ পাওয়ার সাথে সাথে আমাদের নিয়ারেস্ট ফায়ার স্টেশন সোনারগাঁ ফায়ার স্টেশন সেটা এখানে আসে এবং আগুনের অবস্থা, আকার, প্রকৃতি এবং ভয়াবহতা দেখে সে সাহায্য চায় এবং তাকে সাড়া দিয়ে আমাদের আশেপাশের মোট 6টা স্টেশন থেকে 12টি ইউনিট আসে পরপর এবং এসে একযোগে কাজ করতে থাকি। আগুনকে মোটামুটি এখন আমাদের নিয়ন্ত্রণে আছে, আগুনটাকে আমরা নিয়ন্ত্রণে নিয়ে এসেছি। সূত্রপাত এখনো আমরা পাইনি, এখনো নির্বাপন কাজ চলছে। অগ্নি নির্বাপন শেষে আমাদের একটা কমিটি হবে, সেই কমিটি আগুনের সূত্রপাত বা কি কারণে কোথায় কত ক্ষতি হয়েছে সেটা বের করবে। সাভারের আশুলিয়া একটি তৈরি পোশাক কারখানায় ভয়াবহ আগুনের ঘটনায় পুড়ে গেছে শ্রমিক পল্লীর অন্তত 20টি কক্ষ। পরে ফায়ার সার্ভিসের 5টি ইউনিটের 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। সকাল 11টার দিকে আশুলিয়ার জিরানি নবী টেক্সটাইল এলাকায় আমাজন নেটওয়ার্ক লিমিটেড কারখানায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে ফ্যাক্টরিতে কাজ করছিলেন শ্রমিকরা। তবে গত কয়েকদিন থেকে পার্শ্ববর্তী বেক্সিমকো কারখানায় শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে আন্দোলন করছে। আজ বেক্সিমকো কারখানার কয়েকশো শ্রমিক আমাজন কারখানায় এসে হট্টগোল করে কাজ বন্ধ রাখতে বলে। এ সময় আমাজন কারখানার মালিক ও স্টাফদের সঙ্গে বেক্সিমকো কারখানার শ্রমিকদের হাতাহাতির ঘটনা ঘটে। পরে ক্ষুব্ধ হয়ে বেক্সিমকোর শ্রমিকরা আমাজন কারখানায় ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়। পরে আগুন কারখানা থেকে আশপাশের শ্রমিক কলোনিতে ছড়িয়ে পড়ে, পুড়ে যায় শ্রমিক পল্লীর 20টি কক্ষ। স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু মারা গেছেন। নানা বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। রবিবার বাসায় আকস্মিকভাবে পড়ে যাওয়ায় দ্রুত হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। রাজধানীর এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই কৃতি ফুটবলার। 1973 সালের মালয়েশিয়ার মারুদেইকা কাপে অধিনায়ক ছিলেন। 60-70-এর দশকে মোহামেডানকেও নেতৃত্ব দেন। স্বাধীনতা উত্তর প্রথম বাংলাদেশ অধিনায়ক ছিলেন তিনি। খেলা ছাড়ার পর মোহামেডান ক্লাব ও ফেডারেশনের নানা পদে দায়িত্ব পালন করেছেন জাকারিয়া পিন্টু। জাতীয় ক্রীড়া পরিষদের কর্মকর্তা হিসেবে কাজ করেছেন এই কিংবদন্তি। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। সহিংস বিক্ষোভে পড়ছে ভারতের মণিপুর। কারফিউ উপেক্ষা করে উপত্যকা জুড়ে জ্বালাও পোড়াও ভাঙচুর, মন্ত্রী ও বিধায়কদের বাড়িতে ক্ষুব্ধ জনতার হামলা, সব মিলিয়ে খাদের কিনারায় নিরাপত্তার পরিস্থিতি। প্রাদেশিক রাজধানী ইম্ফল সহ কয়েক জেলার ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে, এমনকি কয়েক দফায় কারফিউ দিয়েও আন্দোলন দমন করতে পারেনি প্রশাসন। নিরাপত্তা বাহিনীর রক্তচক্ষু উপেক্ষা করে চলছে সংঘাত, অগ্নিসংযোগ, ভাঙচুর। রাজ্যের সশস্ত্র বিদ্রোহীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবিতে আন্দোলনরত জনতার দেয়া আলটিমেটাম চলছে। 2 দিনের দাঙ্গা পরিস্থিতির মধ্যে রাজ্যের একাধিক মন্ত্রী ও
বিধায়কের বাড়িতে ক্ষুব্ধ জনতার। হামলার ঘটনায় মুখ্যমন্ত্রী ও গভর্নরের সরকারি বাসভবন এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা। সংকট নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগে জোটের মিত্র দল এনপিপি সমর্থন প্রত্যাহার করে নেয় ভাঙনের মুখে বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকার। গাজা আর লেবাননে ভয়াবহ হামলা চালাচ্ছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। উত্তর গাজায় বেইত লাহিয়া পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। মাটির নিচে মরদেহ খুঁজছেন বাসিন্দারা। এদিকে দক্ষিণ গাজাতে বাড়ছে হতাহতের সংখ্যা। সাধারণ মানুষের জন্য নিরাপদ বলে আর কোনো স্থান নেই গাজায়। লেবাননের রাতভর হামলা করছে ইসরায়েলি বাহিনী। বৈরুতে রোববার নতুন করে হামলা করেছে আইডিএফ। পাল্টা হামলা করেছে হিজবুল্লাহ। এদিকে হিজবুল্লাহর গণমাধ্যম প্রধান মোহাম্মদ আফিফকে হত্যার দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। তীব্র নিন্দা জানিয়েছেন ইরাক। ফিলিপিন্সের লুজন দ্বীপকে একরকম লণ্ডভণ্ড করে গেছে সুপার টাইফুন মানওয়াই। এই দ্বীপের 10 লাখের বেশি মানুষ আশ্রয় নিয়েছে আশ্রয়কেন্দ্রে। টাইফুনের পর ড্রোনের ছবিতে ভেসে উঠেছে পুরো দ্বীপের ক্ষত চিহ্ন। নুয়েভে এসিগা প্রদেশে এখন হাঁটু পানির নিচে মানুষ আর যানবাহন। ভয়াবহ ক্ষতিগ্রস্ত হয়েছে দ্বীপের অবকাঠামো। ভয়াবহ বন্যা হয়েছে ভূমিধস। শনিবার লুসো দ্বীপের আঘাত হানে টাইফুন মানওয়াই। 1 মাসের মধ্যে দেশটিতে আঘাত হানা 6ষ্ঠ টাইফুন। এটি প্রতি বছর ফিলিপিন্সে আঘাত হানে অন্তত 20টি মৌসুমি ঝড়। হঠাৎই পুঁজিবাজারের 7% বেশি দর বাড়ল ইলেকট্রনিক্স ও প্রযুক্তি জায়ান্ট স্যামসাংয়ের। সিএনবিসির প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ কোরিয়া ভিত্তিক প্রতিষ্ঠানটি বাজার থেকে $700 কোটি বেশি অর্থের শেয়ার পুনরায় কিনে নেবে বলে পরিকল্পনা করছে। পরিকল্পনা প্রকাশের পরে সিউলে বেড়ে যায় প্রতিষ্ঠানটির শেয়ার দর। আগামী 1 বছর এই পরিকল্পনা বাস্তবায়ন করবে স্যামসাং। শেষবার 2017 সালে কিনে নেওয়ার মাধ্যমে বাজার থেকে নিজেদের শেয়ার ফিরিয়ে নিয়েছিল প্রতিষ্ঠানটি। গেল জুলাইয়ে ধর্মঘটের পর স্যামসাংয়ের সবচেয়ে বড় শ্রমিক ইউনিয়নের সাথে প্রাথমিক সমঝোতার খবরে গেল শুক্রবারই প্রতিষ্ঠানটির শেয়ার দর 7.21% বেড়ে যায়। যুক্তরাষ্ট্রের দেয়া অস্ত্র ও ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ভেতরে হামলা চালাতে ইউক্রেনকে অনুমতি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। নিজ মেয়াদের শেষ সময়ে এসে বাইডেনের দেয়া অনুমতিতে রাশিয়া ইউক্রেন যুদ্ধ উত্তেজনা আরও বেড়ে গেল বলে মনে করা হচ্ছে। ইতোমধ্যে নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় পারমাণবিক অস্ত্রসহ যে কোনো পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিশ্লেষকদের ধারণা, ইউক্রেনের বিরুদ্ধে লড়ার জন্য উত্তর কোরিয়ার হাজার হাজার ভাড়াটে সেনা মোতায়েন করার পাল্টা প্রতিক্রিয়া এই সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। এবার খেলার প্রসঙ্গ। ইমরুল কায়েসের সাদা পোশাকে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন আগেই। এবার আনুষ্ঠানিকভাবে দেশের ক্রিকেটের অন্যতম এই ওপেনারকে বিদায় জানালো বিসিবি। তবে টেস্ট ক্রিকেটে ছাড়লেও খেলবেন ওয়ানডে ও টি20। এনসিএল এ ঢাকা বিভাগের বিপক্ষে খুলনার শোচনীয় হারের দিনও দুই দলের খেলোয়াড়দের কাছে মধ্যমণি ইমরুল। ম্যাচ শেষে সিনিয়র এই ক্রিকেটারকে মাঠ ঘুরিয়ে সম্মান জানালেন এনামুল হক বিজয়। এছাড়া বিদায়ী সংবর্ধনা উপস্থিত ছিলেন বোর্ড পরিচালক নাজবুল আবেদিন ফাহিম, আব্দুর রাজ্জাক, তুষার ইমরান সহ আরও অনেকেই। সাদা পোশাকে ক্যারিয়ার শেষ ম্যাচে ব্যাট হাতে অবশ্য ভালো করতে পারেনি এই বাঁহাতি ব্যাটার। তবে হাতে নিশ্চয়ই জাতীয় দলের হয়ে ইমরুলের অর্জন ম্লান হবে না। লাল বলে তামিমের সাথে তার জুটিতেই যে সবচেয়ে বেশি রান দেখেছে বাংলাদেশ। কৃতজ্ঞ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে, কারণ আমি আমার জার্নিটা মেহেরপুর থেকে রাজশাহী তারপর ঢাকা। আমি আসলে টেস্ট ক্রিকেট রিটায়ার্ড করছি, এটা আসলে আমার জন্য ইমোশনাল, কারণ টেস্ট ক্রিকেট প্রত্যেকটা মানুষের জন্য একটি ইমোশনাল জায়গা এবং স্পেশাল জায়গা। আমি চাইবো যে বাংলাদেশ আগামী ভবিষ্যতে আরও অনেক বড় বড় ক্রিকেটার আসবে বাংলাদেশ ক্রিকেটে, এবং টেস্ট ক্রিকেট বা আমাদের দেশের ক্রিকেটকে অনেক দূর সামনে এগিয়ে নিয়ে যাবে। ওয়ানডে ও টি20 ফরম্যাটে পাকিস্তানের অন্তর্বর্তীকালীন কোচ হলেন আকিব জাভেদ। বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির ক্রিকেট বোর্ড। আকিব জাভেদ পাকিস্তান ক্রিকেট দলের নির্বাচক কমিটিরও একজন সদস্য, অর্থাৎ কোচিংয়ের পাশাপাশি নির্বাচক কমিটির দায়িত্ব সামলাবেন সাবেক এই ক্রিকেটার। গ্যারি কাস্ট্রেডের হুট করে পাকিস্তান ক্রিকেট দলের দায়িত্ব ছাড়ার পর জেমস গিলেস্পিকে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়। এরপরে তার কোচিংয়ের অজিদের ওয়ানডে সিরিজ হারায় পাকিস্তান। তারপরও গিলেস্পির উপর ভরসা রাখেনি পিসিবি। আকিব জাভেদ 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত বাবর আজমদের প্রধান কোচের দায়িত্বে থাকবেন।
হোবার্টের সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে পাকিস্তানকে 7 উইকেটে হারিয়েছে অজিরা। টস জিতে ব্যাটিংয়ে নেমে 117 রানে গুটিয়ে যায় পাকিস্তান। তাদের হয়ে সর্বোচ্চ 41 রান করেছেন ওপেনিং নামা বাবর আজম। ওয়ান ডাউনে নামা হাসিবুল্লাহ খান 24 রান করলেও বাকি ব্যাটাররা ব্যর্থ হয়েছেন, যে কারণে চ্যালেঞ্জিং লক্ষ্য দাঁড় করাতে পারেনি পাকিস্তান। লক্ষ্য তাড়া করতে নেমে 52 বল হাতে রেখে জয় নিশ্চিত করে স্বাগতিকরা। ওপেনিংয়ে নামা ম্যাথিউ শর্ট আর জ্যাক ফ্রেজার তেমন সুবিধা না করতে পারলেও সফল ছিলেন মার্কাস স্টয়নিস। 27 বলে 61 রানের ঝোড়ো ইনিংস খেলেন এই অলরাউন্ডার। তাকে সঙ্গ দেয়া ইংলিশ 27 রানে আউট হলেও 7 রানে অপরাজিত ছিলেন টিম ডেভিড। বিধ্বংসী ইনিংস খেলে ম্যাচ সেরা হয়েছেন স্টয়নিস। পেরুর বিপক্ষে ম্যাচের আগে ইনজুরির জর্জরিত আর্জেন্টিনা। সব মিলিয়ে 6 তারকা পড়েছেন ইনজুরিতে। বছরের শেষ সূচিতে দলে ডাক পাওয়া খেলোয়াড়দের মাঝে সবার আগে ইনজুরিতে পড়েন জার্মান পেথুজেল্লা। মাংসপেশিতে চোটে দলের বাইরে তিনি। ডান পায়ে হাড়ের ইনজুরি আছে নিকোলাস গঞ্জালেসের। লেস্টার সিটির বিপক্ষে ইনজুরিতে পড়েছেন লাসেন্দ্রো মার্তিনেস। গেল ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে কাঁধে আঘাত পেয়েছেন লাসিয়াফিকো। এছাড়া ডান পায়ের উরুর মাংসপেশিতে চোট আছে মালিনার। ডান পায়ের বুড়ো আঙ্গুলে আঘাতের কারণে দলের বাইরে ক্রিশ্চিয়ান রোমেরো। শেষ ম্যাচে হারলেও লাতিন অঞ্চলের বাছাইয়ে 11 ম্যাচে 22 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আর্জেন্টিনা। শেষ করছি এখন চারদিকে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন। এখন টেলিভিশন ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন tv।